আচ্ছা, আমরা যখন অনলাইনে থাকি তখন কি একবারও ভেবে দেখি যে আমাদের প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা লাইক বা শেয়ারের পেছনে কিছু নিয়মকানুন বা নৈতিকতার প্রশ্ন জড়িয়ে আছে? আজ আমরা ডিজিটাল দুনিয়ার সেই সব অলিখিত নিয়মগুলো নিয়েই কথা বলবো। চলুন এই ইন্টারেস্টিং আলোচনাটা শুরু করা যাক। শুরুতেই একটা সহজ প্রশ্ন করা যাক। আমাদের অনলাইন প্রোফাইল কি সত্যি আমাদের ব্যক্তিগত সম্পত্তি? হয়তো বেশিরভাগই ভাবছেন হ্যাঁ অবশ্যই, কিন্তু চলুন একটা সত্যি ঘটনা শোনা যাক, যেটা শুনলে হয়তো এই ধারণাটা একটু হলেও বদলে যাবে। তো পরিচয় করা যাক অ্যাশলির সাথে। সে তার স্বপ্নের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে আর দারুণ পারফর্ম করেছে। মানে ইন্টারভিউয়াররা তো ওর প্রতিভায় মুগ্ধ। অ্যাশলিরও মনে হচ্ছে চাকরিটা এবার সে পেয়েই গেছে, সব কিছুই একদম পারফেক্ট চলছিল। কিন্তু তারপরেই ঘটল আসল টুইস্ট। কোম্পানি তার ফেসবুক প্রোফাইল চেক করল আর সেখানে বন্ধুদের সাথে পার্টি করার কিছু ছবি খুঁজে পেল। ব্যাস, অমনি তাদের মনে হলো অ্যাশলি বোধহয় কাজের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস নয়। আর শুধু এই একটা ধারণার ওপর ভিত্তি করে তারা ওকে চাকরিটাই দিল না। একবার ভাবুন তো, অ্যাশলি ব্যক্তিগত জীবনের একটা সাধারণ মুহূর্ত তার কেরিয়ারের ওপর কতটা বড় প্রভাব ফেলল। অ্যাশলির এই ঘটনাটা আসলে একটা অনেক বড় সমস্যার দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। দেখুন, টেকনোলজি রোজ আমাদের জন্য নতুন নতুন দরজা খুলে দিচ্ছে, কিন্তু সেই সঙ্গে এমন কিছু সমস্যাও তৈরি হচ্ছে যার জন্য আমাদের কাছে কোনো রেডিমেড রুলবুক নেই। এই পরিস্থিতিটাকেই টেকনিক্যালি বলা হয় পলিসি ভ্যাকিউম বা নীতির শূন্যতা। ব্যাপারটা অনেকটা আমাদের পাড়ার ক্রিকেটের মতো, তাই না? ধরুন খেলতে খেলতে বলটা হঠাৎ পাশের বাড়ির ছাদে চলে গেল, তখন আউট হবে কিনা সেই নিয়মটা সঙ্গে সঙ্গে সবাই মিলে বানিয়ে নিতে হয়। ডিজিটাল জগতেও ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়, যেখানে আমাদের নিজেদেরই ঠিক বা ভুলের বিচার করতে হয়। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে সাইবার স্পেসের নিয়মকানুনগুলো প্রায়ই এত অস্পষ্ট কেন? এর কারণটা খুব সহজ। টেকনোলজি এগোচ্ছে রকেটের গতিতে, কিন্তু আইন বা সামাজিক নিয়ম তৈরি হতে তো সময় লাগে। এই গতির পার্থক্যের জন্যই একটা শূন্যস্থান তৈরি হয়। বেশ, তাহলে এই নিয়মকানুন ছাড়া দুনিয়ায় আমরা সঠিক সিদ্ধান্তটা নেব কিভাবে? যখন রাস্তায় কোনো ট্রাফিক সিগন্যাল থাকে না, তখন আমরা যেমন চারপাশ দেখে সাবধানে গাড়ি চালাই, এখানেও আমাদের কিছু গাইডলাইন বা টুলস ব্যবহার করতে হবে। চলুন সেই টুলসগুলো কী একবার দেখে নেওয়া যায়। এই নীতির শূন্য স্থানে আমাদের পথ দেখায় এথিক্যাল ফ্রেমওয়ার্ক বা নৈতিকতার কাঠামো। এগুলোকে আপনি একটা নৈতিক কম্পাসের মতো ভাবতে পারেন, যা আমাদের সঠিক পথের দিশা দেখায় যখন চারিদিকে সব ধোঁয়াশা। মূলত দু ধরনের প্রধান নৈতিক কাঠামো আছে। একটা হলো ইউটিলিটারিয়ানিজম আর অন্যটা ডিঅন্টোলজি। ইউটিলিটারিয়ানিজম জোর দেয় ফলাফলের উপর, মানে যে কাজের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সবচেয়ে বেশি ভালো হবে সেটাই নৈতিকভাবে সঠিক কাজ। ব্যাপারটা অনেকটা পাড়ার দুর্গাপূজার মতো, যেখানে সবার ছোট ছোট চাঁদার সাহায্যে একটা বড় উৎসব সফল হয় আর সবার আনন্দটাই আসল লক্ষ্য। অন্যদিকে ডিঅন্টোলজি জোর দেয় কর্তব্য আর নিয়মের উপর। এটা বলে কিছু কাজ তার ফলাফলের উপর নির্ভর না করেই ইনহেরেন্টলি সঠিক বা ভুল। যেমন ধরুন, পূজার প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখাটা একটা নিয়ম। লাইনটা যতই লম্বা হোক না কেন, নিয়মটা মেনে চলাই এখানে মূল কর্তব্য। তাহলে প্রশ্নটা হলো, একটা কঠিন পরিস্থিতিতে কোনটা বেশি জরুরি? সবচেয়ে ভালো ফলাফলটা পাওয়া, নাকি নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করা? এবার চলুন বিষয়টাকে সরাসরি আপনাদের, মানে যারা ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন, তাদের দৃষ্টিকোণ থেকে দেখি। আপনাদের লেখা এক একটা লাইন কোড বাস্তবে কি অংশ প্রভাব ফেলতে পারে? এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, একজন ডাক্তার যেমন মানুষের শরীরটা সবচেয়ে ভালো বোঝেন, তেমনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তার তৈরি করা সিস্টেমের নাড়ি নক্ষত্র জানেন। তাই সেই সিস্টেমের সম্ভাব্য ঝুঁকি বা প্রভাবগুলো বোঝার দায়িত্বটাও কিন্তু তাদেরই সবচেয়ে বেশি। এর একটা ভয়ঙ্কর উদাহরণ হল থেরাক 25-এর ঘটনাটা। এটা ছিল একটা মেডিকেল মেশিন, যার সফটওয়্যারের একটা ছোট্ট ভুলের জন্য এমন ভয়াবহ পরিণতি হয়েছিল, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পেশাগত নৈতিকতা কতটা জরুরি। ঘটনাটা ছিল খুবই মর্মান্তিক। থেরাক 25 ছিল একটা রেডিয়েশন থেরাপি মেশিন। এর নতুন মডেলে সফটওয়্যারের ওপর এতটাই ভরসা করা হয়েছিল যে পুরনো যান্ত্রিক সেফটি লকটা সরিয়ে দেওয়া হয়। কিন্তু সমস্যাটা হলো, অপারেটররা যখন খুব দ্রুত ডেটা এন্টার করতেন, তখন সফটওয়্যারের মধ্যে একটা ছোট্ট বাগ, যেটাকে রেস কন্ডিশন বলা হয়, সেটা অ্যাক্টিভেট হয়ে যেত। এর ফলে মেশিনটা রোগীদের ওপর স্বাভাবিকের চেয়ে প্রায় 100 গুণ বেশি রেডিয়েশন দিয়ে ফেলত। পরিণতি ছিল ভয়াবহ। অন্তত 6 জন রোগী গুরুতরভাবে আহত হন আর তাদের মধ্যে 3 জন মারা যান। ভাবা যায়, শুধু একটা সফটওয়্যার বাগের জন্য কয়েকটা মানুষের জীবন চলে গেল। এই ঘটনাটা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোডের কারণে এমন মারাত্মক ক্ষতি হয়, তখন তার জন্যে আসল দায়ী কে? তো এতক্ষণের আলোচনার পর এবার ভাবা যাক আমাদের এই ডিজিটাল ভবিষ্যৎটাকে আমরা কিভাবে আরও ভালোভাবে গড়ে তুলতে পারি। তাহলে
আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম চলুন একবার ঝালিয়ে নিই। প্রথমত, টেকনোলজি প্রায়শই পলিসি ভ্যাকিউম তৈরি করে, যেখানে নিয়মকানুন খুব একটা স্পষ্ট থাকে না। দ্বিতীয়ত, এই পরিস্থিতিতে ইউটিলিটেরিয়ানিজম ও ডিঅন্টলজির মতো নৈতিক কাঠামো আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তৃতীয়ত, ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের লেখা কোডের বাস্তব জগতে বিরাট প্রভাব আর দায়িত্ব রয়েছে। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, আমাদের দক্ষতার উপরেই কিন্তু সাধারণ মানুষের বিশ্বাসটা নির্ভর করে। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, আপনারা শুধু কোড লিখতে শিখছেন না, আপনারা আসলে আগামী দিনের সমাজ গড়ার কারিগর হয়ে উঠছেন। আপনাদের নেওয়া ছোট ছোট সিদ্ধান্ত আর পছন্দগুলোই ভবিষ্যতের কম্পিউটিং দুনিয়ার সংস্কৃতিটাকে তৈরি করবে। এই দায়িত্বটা কিন্তু অনেক বড়। আচ্ছা, শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি, একটু ভেবে দেখবেন। যদি পুরো ইন্টারনেটের জন্য আপনাকে মাত্র একটাই নিয়ম লেখার সুযোগ দেয়া হয়, তাহলে সেই নিয়মটা কি হবে? এই প্রশ্নটা ভাবার জন্য রইল। ধন্যবাদ।